সম্মানিত উপস্থিতি, আমি আরো একবার বিতর্কের বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরছি। শিক্ষা নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণেই বিজ্ঞানের শিক্ষার্থী কমেছে। এ পর্যায়ে বিচারক মণ্ডলী প্যানেলের দায়িত্ব পালন করবেন গাজী হানিফ, উম্মিয়া নাদিয়া করিম নসরুল, জাকির হোসেন। প্রথমে আমি প্রতিযোগিতার বিষয়ের পক্ষদলের প্রথম বক্তা নুসরাত জাহান তাকিয়াকে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। পক্ষদলের শেরেবাংলা বাণিজ্য মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম বক্তা নুসরাত জাহান তাকিয়া। মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী ও আমার সাথী বন্ধুরা এবং উপস্থিত সুধীগণ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিক্ষা নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে বিজ্ঞানের শিক্ষার্থী কমছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। আমরা যদি আজকের বিতর্কের বিষয়টির উপর তাকাই, তাহলে আমরা যে প্রেক্ষাপটগুলো দেখতে পাই তা হলো 1 শিক্ষা, 2 ব্যবস্থা, 3 ত্রুটি, 4 বিজ্ঞান। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তাকেই বুঝি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। এবার আসি ব্যবস্থা। আমরা সেই মাধ্যম সমূহকে বুঝি যার মধ্য দিয়ে এবং যেসব কর্মকাণ্ডের সাহায্যে শিক্ষা গ্রহণ করা যায়। এবং ত্রুটি বলতে আমরা সেই সব কথা সমূহকে বুঝি যা শিক্ষা গ্রহণে রোধের সৃষ্টি করে। সর্বশেষ আসি বিজ্ঞানের দিকে। বিজ্ঞান বলতে বোঝে বিষয়ে যা কিছু পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষণযোগ্য ও যাচাইযোগ্য, যা সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক গবেষণা এবং সেই গবেষণালব্ধ জ্ঞান ভাণ্ডারের নামই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের বিশেষিত রূপ বি প্লাস জ্ঞান। বি অর্থ বিশেষ আর জ্ঞান অর্থ সাময়িক ধারণা, সুতরাং বিজ্ঞান অর্থ বিশেষ সাময়িক ধারণা। মাননীয় মডারেটর, সম্ভবত যে কারণগুলোর জন্য বিজ্ঞান শিক্ষার্থী কমছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো 1 বাহ্যিক শিক্ষা খাতে প্রাধান্য না দেওয়া, 2 বিজ্ঞানের গবেষণাগারের অভাব, 3 শিক্ষক স্বল্পতা, 4 শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, 5 ব্যবহারিক পরীক্ষায় সঠিক মূল্যায়ন না দেওয়া, 6 বিজ্ঞান শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব, 7 পরীক্ষায় সার্বিক মূল্যায়ন না করা। মাননীয় মডারেটর, একটি দেশের মানব সম্পদ উন্নয়নের মধ্য দিয়ে জাতীয় উন্নয়নের জন্য জাতীয় বাজেটে শিক্ষা খাতকে অগ্রাধিকার দিতে হয়। তাই বিউটি জেনারেলে অনুষ্ঠিত শিক্ষা ফর্ম 2006 বিশ্বের সব দেশগুলোকে তাদের জিডিপি কমপক্ষে 6% শিক্ষা খাতে ব্যয়ের জন্য আহ্বান জানিয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি বিউটি জেনারেলকে। কিন্তু উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের প্রয়োজন ছিল শিক্ষা খাতে কমপক্ষে মোট জাতীয় বাজেটের 25% এবং জাতীয় আয়ের 8% বরাদ্দ রাখার। কিন্তু বাংলাদেশের সরকার 2020 থেকে 2021 অর্থ বছরে বাংলাদেশে শিক্ষা খাতে বরাদ্দ দিয়েছে 11.69%, যা ডিউটি জেনারেল ঘোষিত 25% থেকে 13.31% কম। মাননীয় মডারেটর, আমাদের দেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক 4 জন, একজন গণিত, একজন বিজ্ঞান শিক্ষক 4 জন, একজন গণিত, একজন কৃষি, একজন পদার্থ এবং রসায়ন এবং একজন জীববিজ্ঞান শিক্ষায় নিয়োজিত শিক্ষক। মাননীয় মডারেটর, একজন শিক্ষকের পক্ষে কয়টি বিষয় নির্ধারণ সম্ভব হয় যদি কিনা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষকের 2টি বিষয়ে এই দায়িত্ব গ্রহণ করতে বলা হয়, তাহলে কোনটিকে বেশি প্রাধান্য দেবে? তাও যদি কিনা হয় পদার্থ এবং রসায়ন বিষয়। মাননীয় মডারেটর, আমাদের দেশে যখন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ নেওয়া হয় এবং সেখানে যখন নিয়োগ দিয়ে শিক্ষক বাছাই করা হয়, তখন সেখানে কতজন বিজ্ঞান শিক্ষার্থী নিয়োগ দিয়ে থাকে? মাননীয় মডারেটর, সেখানে বিজ্ঞান শিক্ষা পাওয়া শিক্ষার্থী থাকে খুব কম সংখ্যক। সেখানে জোর দেওয়া হয় বিএ পাস করে উত্তীর্ণ শিক্ষার্থীদের এবং যার ফলাফল ভালো এবং নিয়োগ পরীক্ষায় খাতায় কার ফলাফল কত। মাননীয় মডারেটর, যেখান থেকে শিক্ষার্থীরা বিজ্ঞান মনস্ক হবে, অর্থাৎ প্রাথমিক স্থানে যখন বিজ্ঞান শিক্ষার ঘাটতি, তবে কিভাবে শিক্ষার্থীদের কাছে বিজ্ঞান সহজ হবে? মাননীয় মডারেটর, আর এটাই বাস্তবে যে পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা। ধন্যবাদ পক্ষদলের প্রথম বক্তা নুসরাত জাহান তাকিয়াকে। এই পর্যায়ে আমি প্রতিযোগিতার বিষয়ের বিপক্ষ দলের প্রথম বক্তা অহনা রায় বৃষ্টিকে আমি আহ্বান জানাচ্ছি। অহনা রায় বৃষ্টি। উষার দুয়ারে হানিয়া ঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্যাচল। মাননীয় মডারেটর, আমরা সেই বাঙালি জাতিকে দেখেছি যারা এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছে, কিন্তু আমরা আজ এমন এক বাঙালি জাতিকে দেখছি যারা নিজের সফলতার জন্য অন্যকে টেনে ধরে তবু নিজেরা চেষ্টা করে না। তাই তো কথায় আছে, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আনন্দময় সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থায় আমরা পড়ার সুযোগ পাচ্ছি, তখন কিনা আমরা সেই শিক্ষা ব্যবস্থাকে হেয় করছি। মাননীয় মডারেটর, ঠিক এমনই এক শিক্ষা ব্যবস্থায় এমনই এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আজকের বিতর্কে নির্ধারিত বিষয় শিক্ষা নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে বিজ্ঞানের শিক্ষার্থী কমছে, তখন অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকের বিতর্ক প্রতিযোগিতায় আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য।
আজকের বিতর্কের বিষয়টিকে বিশ্লেষণ করলে আমরা যে প্রবঞ্চগুলোতে গুরুত্ব আরোপ করছি সেগুলো হচ্ছে প্রথমত শিক্ষা, দ্বিতীয়ত শিক্ষা ব্যবস্থার ত্রুটি। শুরুতেই সংজ্ঞায়ন করছি। শিক্ষা বলতে বোঝাচ্ছি সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলী পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেওয়া হয়। আর ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞান লাভের প্রক্রিয়াকে শিক্ষা বলে। অন্যদিকে শিক্ষা ব্যবস্থা হচ্ছে এই শিক্ষাকে সুনিশ্চিত করার জন্য যে ব্যবস্থা, আর এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শেখার আগ্রহ ও প্রকৃত আনন্দ খুঁজে পায়। কিন্তু মাননীয় মডারেটর, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা যখন তাদের শেখার আগ্রহ ও প্রকৃত আনন্দ খুঁজে না পায়, ঠিক তখনই শিক্ষা ব্যবস্থার ত্রুটি ঘটে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বিজ্ঞান শিক্ষার্থী কমার কারণ হিসেবে শিক্ষা ব্যবস্থার ত্রুটিকে দায়ী করছে। ঠিক এই জায়গাতেই আমার দলীয় বিরোধিতা, আর এই বিরোধিতার জায়গা দৃঢ়ভাবে প্রমাণের জন্য কয়েকটি ক্ষেত্র উপস্থাপন করছি যার মাধ্যমে বিজ্ঞানের শিক্ষার্থী কমছে। সেগুলো হচ্ছে ব্যক্তিগত মনোভাব, দারিদ্রতা, সমাজে বিজ্ঞান প্রীতি, পিতামাতার জ্ঞানের অভাব ইত্যাদি। মাননীয় মডারেটর, এই পর্যায়ে শিক্ষা ব্যবস্থার নতুন কিছু সংযোজন ও উন্নয়নের কিছু চিত্র তুলে ধরছি। সেগুলো হচ্ছে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি প্রণয়ন, বিনামূল্যে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণ, কারিকুলাম সংস্কার, আধুনিক ও যুগোপযোগী সিলেবাস প্রণয়ন, ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদান, শিক্ষা সহায়ক ট্রাস্ট ফান্ড গঠন, কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা প্রণয়ন। শিক্ষা ব্যবস্থায় এই সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ বলছে বিজ্ঞানের শিক্ষার্থী কমার জন্য শিক্ষা ব্যবস্থা দায়ী। তাই তাদের উদ্দেশ্যে বলছি, পরিমাণ শক্তি ময়দার দোকানে তৈরি হয় না, হাতে তৈরি হয়। লক্ষ্য করুন, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা যখন লেখাপড়ার জন্য তিনটি ভাষায় পড়ার সুযোগ রয়েছে এবং সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি এবং আরবি। এরকম সুযোগ মাননীয় মডারেটর লটারিতেও হয় না। লটারিতে আমরা দেখি একটি কিনলে আরেকটি ফ্রি পাওয়া গেলেও দুটি ফ্রি পাওয়া যায় না। মাননীয় মডারেটর, শিক্ষা ব্যবস্থায় এমন সুযোগ থাকা সত্ত্বেও যখন বিজ্ঞানের শিক্ষার্থী কমে, তখন আমরা কোনো মতে শিক্ষা ব্যবস্থাকে এর জন্য দায়ী করতে পারি না। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের অবস্থা এমন হয়েছে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তারা বুঝছে, তারা বুঝতে পারছে না। পরিশেষে তাদের জন্য একটি কথাই বলতে চাই, অবশ্যই বুঝাইবো কত, বুঝ নাকি মানে থেকে বুঝাইবো কত নিত্য ধর্ম। ধন্যবাদ প্রতিপক্ষ দলের প্রথম বক্তা অহনা রায় দৃষ্টিকে। এই পর্যায়ে আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা ইশরাত জাহান সরকারকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাই। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমি বক্তব্যের শুরু করার জন্য আজকে বিতর্কের বিষয়টিতে বলতে শিক্ষা নয়, শিক্ষা ব্যবস্থা দুটির কারণে বিজ্ঞানের শিক্ষার্থী কমছে পক্ষে বলছি। আমাদের প্রথম পক্ষের বিষয়টি সংজ্ঞায়ন করে কাছে বিষয়টির পক্ষে কত করে বিজ্ঞান করে করেছে। তারা দ্বিতীয় পক্ষে হিসেবে আমি বিশ্লেষণ করে যাবো যে বিশ্লেষণ করে যাবো। মাননীয় মডারেটর, শিক্ষা নয়, শিক্ষা ব্যবস্থা দুটির কারণে বিজ্ঞানের শিক্ষার্থী কমছে। হ্যাঁ মাননীয় মডারেটর, শিক্ষা ব্যবস্থা দুটির কারণে কমছে বিজ্ঞান শিক্ষার্থী। মাননীয় মডারেটর, আমাদের দেশে প্রতিটি ভিতরে সীমিত পরিসরে রয়েছে বিজ্ঞানাগার, যেখানে রয়েছে বিজ্ঞান শিক্ষার্থীর উপকরণ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই উপকরণগুলো সঠিক ব্যবহার জানে না আমাদের শিক্ষক মহোদয়গণ, অর্থাৎ প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব রয়েছে, যে কারণে উপকরণ থাকলেও এর উপর দ্রুত ব্যবহার হতে পারছে না আমাদের মধ্যে শিক্ষার্থীরা। আর এই যে শিক্ষকদের প্রশিক্ষণের অভাব, এটা কি কোনো শিক্ষা ব্যবস্থার ত্রুটির প্রতিবেদন? আমরা যাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবো তাদের মধ্যে যদি অশিক্ষা মানে অদক্ষতা, তাহলে আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করবো? প্রতিপক্ষ দল আশা করি প্রশ্ন দেবেন। প্রতিপক্ষ দল দ্বিতীয় পক্ষ বলে গেছেন সৃজনশীল শিক্ষার কথা, অর্থাৎ প্রাথমিক স্তরে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু এই যে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা দিবে, অর্থাৎ শিক্ষকদের এই সৃজনশীল শিক্ষা ব্যবস্থার কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি মাননীয় মডারেটর। তার ফলে আমাদের সৃজনশীল শিক্ষা ব্যবস্থায় কোনো ভালোভাবে বুঝতে সমস্যা হচ্ছে। মাননীয় মডারেটর, দেশের গবেষণা গবেষণাগার বিজ্ঞান গবেষণাগার রয়েছে ঠিকই, কিন্তু সেটি বিজ্ঞান শিক্ষকদের কর্মসূচি উপযুক্ত। দুর্ভাগ্য হলো আমাদের স্কুল কলেজে যে বিজ্ঞান গবেষণাগার রয়েছে তার উপকরণগুলো থেকে আলমারিবদ্ধ। আমরা কম্পিউটার পেলে সফটওয়্যারগুলো শুধু কম্পিউটারের চোখের সামনে দেখতে পাই, যা আমাদের ভরসার বাইরে। তেমনিভাবে বিজ্ঞান শিক্ষার উপকরণগুলো আমাদের ভরসার বাইরে, যা আমরা শুধু চোখেই দেখতে পাই। তাহলে এটা কি বিজ্ঞান শিক্ষার কোনো ত্রুটি নয়? সুতরাং ভাবেই বলছি এটা বিজ্ঞান শিক্ষার ত্রুটি। এখানে আমরা শিখতে পারছি না, বুঝতে পারছি না কোনটি অ্যাসিড কোনটি ক্ষার, তাহলে আমরা কিভাবে বুঝবো বিজ্ঞান কি? মাননীয় মডারেটর, প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ যে শিক্ষার্থী পরীক্ষা ভালোভাবে পরীক্ষাটা ভালোভাবে লিখবে সেই অনুযায়ী তাকে নম্বর প্রদান করা হবে। তো প্রতিপক্ষ দল দুর্ভাগ্যবশত আমি যখন সেই পরীক্ষা অংশ নিতে পারবো না, তখন আমাদের কি নম্বর প্রদান করা হবে? নিশ্চয়ই ফেল এবং পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে না। যার কারণে এটা কিন্তু সঠিক মূল্যায়ন করা সঠিক মূল্যায়ন করা হচ্ছে না, যার কারণে বিজ্ঞান শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে। মাননীয় মডারেটর, আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশুকে ক্রমাগত গড়ে তোলাটাকে শিশু স্বাস্থ্য রক্ষা এবং শক্তি বৃদ্ধির প্রধান উপায় মনে করেন। তেমনিভাবে আমাদের সমাজে এমন অনেক শিক্ষক মনে করেন যে শিক্ষার্থীদের যৌতুক পাঠ্যবইজ্ঞানের সাথে তাছাড়া বিজ্ঞান শিক্ষার্থীদের বয়স ও সামর্থ্যের সাথে তাদের বই এবং সিলেবাস প্রদান করা হয়নি। মাননীয় মডারেটর, সক্ষমতার বিষয়টিও বিবেচনা
যা তাদের সৃজনশীল প্রতিভাকে নষ্ট করে। ভুল শিক্ষা পদ্ধতি তথা শিক্ষাগত ত্রুটি আমাদের প্রতিভাকে হত্যা করে, সুশিক্ষিত হতে বাধা প্রদান করে। তাই প্রতিপক্ষ দল শিক্ষার্থীদের গঠনাত্মক যুক্তি মেনে নিয়ে আমাদের সাথে কণ্ঠে কণ্ঠে মিলে বলে শিক্ষা নয়, শিক্ষাগত ত্রুটি কারণে বিজ্ঞানী শিক্ষার্থী হচ্ছে। ধন্যবাদ। আমি বলাটা ধন্যবাদ। পক্ষ দলের দ্বিতীয় বক্তা ইসরাত ইসলাম স্বপ্নাকে। এই পর্যায়ে আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মাহবুবা আক্তার বেগমকে আহ্বান জানাচ্ছি। মাহবুবা আক্তার বেগম। আশেপাশে ভাই বোনেদের দেখতে পারি না, আমি অন্ধকারে শুনি চোখে দেখি না। ফকির বলছে সে কানে শোনে, চোখে দেখি না। আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের অবস্থা হচ্ছে সেরকম। আমাদের আশেপাশে এত সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও তারা সেটাকে দেখছে না। ধন্যবাদ মাননীয় মডারেটর। যেখানে বছরের প্রথম দিন 4 কোটি বই বিনামূল্যে বিতরণ করা হয়, যেখানে 1,26,615টি প্রাথমিক বিদ্যালয় আছে, 35,589টি মাধ্যমিক বিদ্যালয় আছে এবং 3,484টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছে, 93,898টি মাদ্রাসা আছে এবং প্রায় প্রত্যেকটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাবরেটরি এবং মাল্টিমিডিয়ার ব্যবস্থা আছে, শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া আছে। সেখানে আমার প্রতিপক্ষ বন্ধুরা বলছে আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটি আছে। আমার প্রতিপক্ষ বন্ধু যখন মাল্টিমিডিয়া ক্লাস হয় তখন যদি শিক্ষার্থী পিছনে গিয়ে ফ্রি ফায়ার অথবা পাবজি খেলে কিংবা ল্যাবরেটরিতে খুব গুরুত্বপূর্ণ ব্যবহারিক দেখা হচ্ছে, তখন যদি শিক্ষার্থী সেই ব্যবহারিকের বিষয়বস্তুর সাথে সেলফি তোলে, তাহলে এটাই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধুদের কথা শুনে মনে হচ্ছে যে বিচার বাড়ি বড় কাজটা আমার। মাননীয় মডারেটর, বিজ্ঞান শিক্ষাকে সহজ করার জন্য প্রত্যেকটা পাতায় পাতায় রঙিন ছবির ব্যবস্থা করা হয়েছে, শিক্ষার্থীদের বই সংযুক্ত করা হয়েছে, জীববিজ্ঞান অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াডের মতো বিভিন্ন ধরনের অলিম্পিয়াডের আয়োজন করা হয়। তারপর পরিশেষে এসে আমাদের শুনতে হয় আমাদের শিক্ষা ব্যবস্থা লক্ষ্য করুন, 2 শতক আগে যখন আমাদের শিক্ষা ব্যবস্থা ততটা উন্নত ছিল না, তখন স্যার জগদীশ চন্দ্র বসু, ডক্টর ক্ষুদ্রদীপুদার মতো বিজ্ঞানীরা আমাদের দেশকে বিশ্ব দরবারে তুলে ধরেছিল। কিন্তু মাননীয় মডারেটর, আজ এত সুন্দর শিক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও বিজ্ঞানী শিক্ষার্থী কমছে। এর কারণ কি আমার প্রতিপক্ষ? এর কারণ হচ্ছে ব্যক্তি অনাগ্রহতা। যদি শিক্ষার্থীদের ভিতরে আগ্রহ না থাকে তাহলে সে কিভাবে বিজ্ঞানের মতো একটা জটিল বিষয় আয়ত্ত করবে? মাননীয় মডারেটর, দেশের প্রথম শ্রেণী নাগরিকত্ব পায় বিশেষ পরীক্ষার মাধ্যমে। সেখানে বিজ্ঞান শিক্ষার্থী থেকে অনন্য শাখার শিক্ষার্থীরা 4 বছর বেশি সময় পায় প্রস্তুতি গ্রহণ করার জন্য। ঠিক ওই জায়গা থেকে বিজ্ঞানের শিক্ষার্থী করছে আমার মাননীয় মডারেটর। এরপর আমার প্রতিপক্ষ বন্ধুরা কিভাবে বলছে যে আমাদের বিজ্ঞান শিক্ষার ত্রুটির কারণে, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে বিজ্ঞানের শিক্ষার্থী কমছে? মাননীয় মডারেটর, করোনার ভয়াল খাবার যখন থমকে গেছে সারা বিশ্বে, কিন্তু থমকে যায়নি আমাদের শিক্ষা ব্যবস্থা। অনলাইন ক্লাসের মাধ্যমে শ্রেণী কার্যক্রম চালু রাখা হয়েছে, বিজ্ঞান শিক্ষার ব্যবহারিক ত্রিমাত্রিক পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে। আর এরপর আমার প্রতিপক্ষ বন্ধুরা বলছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটি রয়েছে। মাননীয় মডারেটর, এত তথ্য উপাত্ত এবং যুক্তি করে আমার প্রতিপক্ষ বন্ধুরা যদি বলে শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে বিজ্ঞানের শিক্ষার্থী কমছে, তাহলে আমি তাদের বলবো তারা জেগে জেগে বিজ্ঞানী আছে। মাননীয় মডারেটর, এর আগে আমি শুনেছিলাম ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, আর আমার প্রতিপক্ষ বন্ধুদের কথা শুনে আমার মনে হচ্ছে ওরে ভাই আগুন লেগেছে বনে বনে। ধন্যবাদ। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মাহবুবা আক্তার বেগম। এই পর্যায়ে আমি পক্ষ দলের দলনেতা সাথী দেবীকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাকে বক্তব্য বলার সুযোগ দেওয়ার জন্য। আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা বলে গিয়েছিলেন শিক্ষা ব্যবস্থা কতগুলো ত্রুটির কথা, যার মধ্যে ঠাঁই পেয়েছিল বাংলাদেশের শিক্ষা বাজেট, বাংলাদেশের শিক্ষকদের প্রশিক্ষণ, বাংলাদেশের শিক্ষকদের প্রশিক্ষণ এবং বাংলাদেশের শিক্ষক স্বল্পতা। মাননীয় মডারেটর, আমাদের প্রতিটি বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষক আছে মাত্র 4 জন, যারা কিনা বিজ্ঞান শিক্ষা শিক্ষিত। কিন্তু মাননীয় মডারেটর, আমাদের এই যে এত সব শিক্ষা কারা দায়িত্ব গ্রহণ করবে? মাননীয় মডারেটর, আমি বলতে চাই শিক্ষা ব্যবস্থার কারণসমূহের মধ্যে অন্যতম হচ্ছে বাল্য বিবাহ, যা ঘটে থাকে বাবা মায়ের অশিক্ষার কারণে। বাবা মায়ের অশিক্ষা কিন্তু শিক্ষা ব্যবস্থারই ত্রুটি। মাননীয় মডারেটর, ইউনিসেফ কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বাল্য বিবাহের হারে বাংলাদেশের অবস্থান চতুর্থ এবং ভারতের দিকে তাকালে বলা হয় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। মাননীয় মডারেটর, যেখানে শিক্ষার্থীদের বাবা মারা শিক্ষার জন্য আগ্রহী জন্ম দিতে পারছেন না কিংবা শিক্ষার্থীর বাবা মা তাকে বিয়ে দিয়ে দিচ্ছে, সেখানে শিক্ষার্থী সাধারণ শিক্ষাই গ্রহণ করতে পারছে
সেখানে কিভাবে বিজ্ঞান শিক্ষা গ্রহণ করবে? আমি বোধগম্য করতে পারছি না। মাননীয় মডারেটর, বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। যেখানে বলা হয়েছে 2018 সালের জরিপে বলা হয়েছে বাংলাদেশ 180টি দেশের মধ্যে 13তম অবস্থানে রয়েছে এবং 2001 সাল এবং 2005 সালকে যদি আমরা গণনা করি তাহলে বাংলাদেশের অবস্থান ছিল শীর্ষ। অর্থাৎ বাংলাদেশে দুর্নীতি নামের একটি শব্দ আঁকড়ে ধরেছে। মাননীয় মডারেটর, এই দুর্নীতি থেকে যে শিক্ষা রেহাইকারী শিক্ষা ব্যবস্থা দুর্নীতি তখনই ঘটে যখন কিনা টাকার বিনিময়ে আমাদের অসাধু কিছু লোকজন পরীক্ষার আগে প্রশ্নপত্রটি পাস করে দিচ্ছে বিভিন্ন অনলাইন মাধ্যমে। মাননীয় মডারেটর, আমরা জানি পরীক্ষায় ভালো ফলাফল যে শিক্ষার্থী করবে সেই বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হবে। তাহলে মাননীয় মডারেটর, একজন শিক্ষার্থী না হয় দুর্নীতিগ্রস্ত হয়ে সে প্রশ্নপত্রটি পেল, সে নিশ্চিতভাবে পরীক্ষায় ভালো ফলাফল করবে, কিন্তু অন্য সব শিক্ষার্থীরা কি করবে? মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধু বলে গিয়েছিলেন অনলাইন মিডিয়ার কথা, অনলাইন মাল্টিমিডিয়ার কথা, কিন্তু মাননীয় মডারেটর, আমাদের ইন্টারনেটের ব্যবস্থা এখনো সর্বস্তরে গিয়ে পৌঁছায়নি। যেখানে মাননীয় মডারেটর, তাহলে সর্বস্তরে যখন পৌঁছায়নি তাহলে শিক্ষার্থীরা কিভাবে অনলাইনে ক্লাস করবে? মাননীয় মডারেটর, প্রশ্নটি রয়ে গেল বিপক্ষ বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, আমি বলছি শিক্ষা বাজেটের কথা, যেখানে বলা হয়েছিল যেখানে ডিওটি ঘোষিত বলা হয়েছিল 25% প্রতিটি দেশে শিক্ষা বাজেটের উপর আরোপ করতে, কিন্তু বাংলাদেশে মাত্র করা হয়েছে 11.69%। কিন্তু মাননীয় মডারেটর, আমরা জানি শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য বাজেটে প্রাধান্য বেশি, কারণ শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটে বাজেটের অর্থের উপর, যেমন অবকাঠামো উন্নয়ন, বই প্রণয়ন এবং মাল্টিমিডিয়া ব্যবস্থা ইত্যাদি। যদি শিক্ষা ব্যবস্থার বাজেটই কম থাকে তাহলে কিভাবে শিক্ষার্থীরা মাল্টিমিডিয়া প্রযুক্তির অধিকারী হবে এবং ইন্টারনেটের প্রযুক্তির অধিকারী হবে? ধন্যবাদ পক্ষ দলের দলনেতা চাকরিকে। এ পর্যায়ে আমি বিপক্ষ দলের দলনেতা নাজিফা আক্তার সারিকাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। নাজিফা আক্তার সারিকা। এটি সমকালের প্রথম পাতায় প্রকাশিত কৃষক বাংলার কৃতিত্বপূর্ণ ফলাফল। পিরোজপুরের মালি আক্তার। বাবা হাতে মালি অন্যের জমিতে কাজ করে, দৈনিক আয় 200 থেকে 300 টাকা, এতে তাদের সংসার চলে যায়। সরকারের ফি বই অঙ্কভিত্তি দেওয়ায় পিএসসি, এসএসসি ও জেএসসি ও এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়ে পাশ করে, কিন্তু এখানে তার পড়াশোনা শেষ। সে তার বাবাকে বলে, বাবা আমি ঢাকা শহরের বড় কলেজে ভর্তি হব, কিন্তু তার বাবা বলে, মারে তোর পড়াশোনা করানোর মতো টাকা আর আমার নাই, আগামী শুক্রবার তোর বিয়ে, ছেলে বড় ব্যবসা করে। হ্যাঁ মাননীয় মডারেটর, এভাবে অভাবের কারণে ঝরে যায় হাজারো সমাজের। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধুরা এখানে কোন শিক্ষা ব্যবস্থাকে দায়ী করবে? প্রশ্ন থেকে শুরু করছে আমার আজকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিক্ষা নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে বিজ্ঞানী শিক্ষার্থী কমছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন আমার প্রতিপক্ষ বন্ধুরা বারবার একটি কথা বলছে যে দেশের শিক্ষার্থীদের বিজ্ঞান বিমুখ হওয়ার প্রধান কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা, উচ্চ শিক্ষায় বিজ্ঞান শাখা কম। কিন্তু আমি আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করতে চাই। দেশের মোট মেডিকেল কলেজ 36টি, মোট ডেন্টাল কলেজ 9টি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 12টি, প্রকৌশল বিশ্ববিদ্যালয় 7টি। অর্থাৎ এখানে যে সকল প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে আমরা জানি তার প্রত্যেকটি প্রতিষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর। এছাড়া দেশে 45টি সরকারি এবং 64টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলোতে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট পরিমাণ বিষয় রয়েছে। এরপরে যদি আমরা প্রতিপক্ষ বন্ধুরা বলেন যে শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে বিজ্ঞানের শিক্ষার্থী কমছে, তবে তাদের উদ্দেশ্যে বলতে চাই, শুভ সকাল, আপনি এখন ঘুম থেকে উঠুন। বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছে বিজ্ঞানের খাত কম, অর্থাৎ আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে তেমন কোনো সফলতার গল্প নেই। মাননীয় মডারেটর, কারেন্ট অ্যাফেয়ার্সের তথ্য মতে প্রথম বাংলাদেশি নারী হিসেবে মহাকাশ গবেষণা সংস্থা নাসা নিয়োগ করে সিলেটের মেয়ে রাহজাবিন হক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিক তত্ত্ব উদ্ভিদ প্রজনন বিভাগ বিএম মিশন সিড 4 নামে একটা স্ট্রিম উদ্ভাবন করেছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গাণিতিক প্রজননের জন্য নতুন এক যন্ত্র উদ্ভাবন করেছে। স্বামী প্রবীর শিক্ষার্থী পুলিশ হেলথ অ্যাওয়ার্ড লাভ করেছে। 22তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ 2টি স্বর্ণ, 2টি রৌপ্য ও 5টি ব্রোঞ্জ লাভ করে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যদি এতই ত্রুটিযুক্ত হতো তাহলে কিভাবে প্রতি বছর আন্তর্জাতিক অঙ্গনে বিজ্ঞান শাখায় বাংলাদেশ এত পুরস্কার লাভ করত? 11 মে 2019 তারিখ সমকালীন একটি গোল্ডেন বৈঠকে বলা হয়েছে যে দেশের অধিকাংশ শিক্ষার্থী বিজ্ঞান শিক্ষা অনুপ্রান্ত না হয়ে ব্যবসা শিক্ষা মানবিক শাখা বেছে নিচ্ছে। এর কারণ অভিভাবকদের বিজ্ঞান বিষয়ে ভুল ধারণা, দারিদ্র্য এবং শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে অনীহা। ডক্টর এ ওয়াজিদ মিয়া,
আমরা যাকে জননেত্রী শেখ হাসিনার স্বামী হিসেবে জানি। অথচ তৎকালীন সময় দক্ষিণ এশিয়ার 14 জন পরমাণু বিজ্ঞানীর মধ্যে তিনি ছিলেন একজন। সে পরিচালনা কয়জনই বা জানি? সে দায়ভার কার? প্রশ্ন রয়ে গেল কোথায়? অবস্থা দেখে এখন এটাই মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থা দোষ। দেশে করোনা এসেছে তা আমাদের শিক্ষা ব্যবস্থা দোষ। আমি ভাবতাই সে দোষ শিক্ষা ব্যবস্থা। আপনার জাতি চলতে গেল দিল্লি বলে চেষ্টা করে এই জন্য। ধন্যবাদ ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা নাফিসা আক্তার সাহেবকে। এই পর্যায়ে যুক্তি খণ্ডন পর্ব। যুক্তি খণ্ডনের জন্য আমি আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দলনেতা চাঁদনি দেবী। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দল বলেছিল দারিদ্রতার কথা, কিন্তু মাননীয় মডারেটর আমি বিবেচনা করেছি দারিদ্রতাও একটি শিক্ষা ব্যবস্থার ত্রুটি এবং বলেছিল শিক্ষা অভিভাবকদের অশিক্ষার কথা। এটাও কিন্তু শিক্ষা ব্যবস্থার ত্রুটি। সে শিক্ষা গ্রহণ করেনি বলে সে দারিদ্র। মাননীয় মডারেটর, আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, যে কিনা তার ইংরেজি কারণে শিখেছিল তার বাবার সাথে কলকাতায় হেঁটে যাওয়ার পথে ল্যাম্পপোস্টের অঙ্ক দেখে। কিন্তু মাননীয় মডারেটর, এখানে তার বাবা যদি নিষেধ করতো কিংবা তার বাবা যদি বাধা স্বরূপ হয়ে দাঁড়াতো, তাহলে এটা বলতে পারতাম যে তার মানসিকতাটা শিক্ষা ব্যবস্থার ত্রুটি নয়, মানসিকতাটা কাজ করছে। তার বাবা কিন্তু তাকে উৎসাহিত করেছিল, আর এটাই শিক্ষা ব্যবস্থারও ত্রুটি। যদি একজন অভিভাবক অশিক্ষায় ভোগে, তাহলে সে কিভাবে তার সন্তানকে শিক্ষিত হতে সাহায্য করবে? মাননীয় মডারেটর, আমাদের দেশে দুর্নীতির অবস্থা বেহাল। আমি এটা আগেও বলেছি, যে কারণে কমছে বিজ্ঞান শিক্ষার্থী। মাননীয় মডারেটর, বিজ্ঞানী অ্যারিস্টটল বলেছিলেন শিক্ষা শিখো অতি তিক্ত হলেও এর ফল অতি মিষ্ট। অর্থাৎ শিক্ষার পাঠ্যপুস্তক যতই কঠিন হোক না এর ফল অতি মিষ্ট। অর্থাৎ সে সাফল্য অর্জন করতে পারবে যদি কিনা সে শিক্ষা ব্যবস্থার পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থা পায় এবং অভিভাবকদের উৎসাহ পায় এবং সাথে সাথে প্রতিবেশীর উৎসাহ পায়। অর্থাৎ মাননীয় মডারেটর, আমি যদি সচেতন না হই, তাহলে আমি ভবিষ্যতে কিভাবে আমার ভাই কিংবা আমার বোনকে উৎসাহিত করবো বিজ্ঞান শিক্ষায়? অর্থাৎ মাননীয় মডারেটর, এই যে অভিভাবকদের অশিক্ষা, এটা বিজ্ঞান ব্যবস্থারই শিক্ষা ব্যবস্থারই ত্রুটি। মাননীয় মডারেটর, আমার দলের প্রথমপক্ষ বলেছিলেন বই বিতরণ, আমার দলের প্রথমপক্ষ না, প্রতিপক্ষ দলের প্রথমপক্ষ বলেছিলেন বই বিতরণ কথা। কিন্তু মাননীয় মডারেটর, শুধুমাত্র বই বিতরণ করেই কি শিক্ষা গ্রহণের জন্য আগ্রহী করা যায়? মাননীয় মডারেটর, সবাইকে ধন্যবাদ। মাননীয় মডারেটর, ধন্যবাদ পক্ষ দলের দলনেতা তার যুক্তি খণ্ডন জন্য। এই পর্যায়ে আমি বিপক্ষ দলের দলনেতা নাফিসা আক্তার সাহেবকে তার যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি। হায় আল্লাহ করব কি যে হায়, বিপক্ষ বন্ধুদের বোঝানো বড় দায়। কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলেছেন যে শিক্ষকের অদক্ষতার কথা। শিক্ষকের ব্যক্তিগত অদক্ষতার দায়কে কি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার উপর চাপাতে পারি? তার নিজের শিক্ষার বিষয়, সে যতটা শিখবে সেটাই হচ্ছে তার বিষয়। এরপর মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আরো বলেছেন যে দেশের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয় না। এটা বোধহয় তাদের অজানা যে প্রতি বছর দেশের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় একটা নির্দিষ্ট সময়। আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন যে বাল্য বিবাহের কথা, যার কারণ শিক্ষা ব্যবস্থা নয় বিকৃত মস্তিষ্ক। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা আরো বলে গেলেন যে দেশে ইন্টারনেটের ব্যবস্থার কথা, যে দেশে ইন্টারনেট ব্যবস্থা 2 নম্বর পর্যন্ত যায়নি। তাদের কথা এটা অজানা যে দেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন করেছিলেন, ইন্টারনেট সেবা পাচ্ছে। প্রতিপক্ষ বলে দ্বিতীয় বক্তা আর বলেছেন যে দেশে বিজ্ঞানের ব্যবহৃত যন্ত্রপাতি সংখ্যা এবং আমাদের ধরাছোঁয়ার বাইরে। কিন্তু মাননীয় মডারেটর, বিজ্ঞানের থাকা সত্ত্বেও যদি ব্যবহৃত যন্ত্রপাতি শোকেজ বলতে থাকে এবং প্রশিক্ষণ আয়ত্ত করতে না পারে, তাহলে সেটাই কি আমরা কখনো আমাদের শিক্ষা ব্যবস্থার উপর চাপাতে পারি? বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব এবং অসংকোচ প্রকাশের দূরত্ব সাহস নিয়ে এগিয়ে চলা সমকালের পৃষ্ঠপোষকতায় আমরা একদিন বিজ্ঞান নির্ভর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে যুক্তি খণ্ডন পর্ব শুরু করার জন্য। এই পর্যায়ে আমরা আমাদের ফলাফলের জন্য আপনাদের কাছ থেকে আমরা কিছু সময় চেয়ে নিচ্ছি।
অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস নিয়ে এগিয়ে চলছে সমকাল। সমকাল শুধু সংবাদ পরিবেশনকেই তাদের একমাত্র কাজ মনে করে না, একই সাথে স্বীকার করে সামাজিক দায়বদ্ধতাও। এরই ধারাবাহিকতায় বিতর্ক মানি যুক্তি, বিজ্ঞানের মুক্তি এই স্লোগানকে সামনে নিয়ে সমকাল সব বাধা পেরিয়ে অষ্টমবারের মতো এবছর আয়োজন করেছে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক উৎসব 2021-এর পুরস্কার বিতরণী পর্ব। আর এই বিশেষ ক্ষণে আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মহিউদ্দিন আহমেদ, সুযোগ্য মেয়র পটুয়াখালী। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ পটুয়াখালী। আমাদের মাঝে অ্যাডভোকেট মোহাম্মদ শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন জনাব মুফতি সালাউদ্দিন, জেলা প্রতিনিধি ও জেলা সমন্বয়ক সমকাল সুরিত সমাবেশ পটুয়াখালী। উপস্থিত আছেন গাজী হানিফ, সদস্য উপদেষ্টা পরিষদ জেলা সুরিত সমাবেশ পটুয়াখালী। আছেন সৈয়দ আব্দুল ওয়াদুদ, সদস্য উপদেষ্টা পরিষদ জেলা সুরিত সমাবেশ পটুয়াখালী। এবং আজকের পর্বের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সভাপতি সমকাল সুরিত সমাবেশ পটুয়াখালী। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন সমকাল কর্তৃক আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে সর্বমোট 7টি দল থেকে আমরা প্রথম রাউন্ডে বিজয়ী 4টি দলকে নিয়ে সেমিফাইনাল রাউন্ড আয়োজন করেছিলাম এবং সেখান থেকে বিজয়ী 2টি দলকে নিয়ে আমরা চূড়ান্ত পর্বে চলে গিয়েছিলাম। সেখানে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছে সৃজনী বিদ্যানিকেতন এবং শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আমরা এখনো ফলাফল পাইনি, ফলাফল ঘোষণা করবেন আমাদের সম্মানিত অতিথিরা এবং আমরা আমাদের অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করব। এ পর্যায়ে মধ্য থেকে বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি যারা এদের সাথে এসেছেন তাদেরকে বলবো এই সকল যারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে আপনারা হয়তোবা ভাবছেন এই সকল প্রতিযোগিতায় আসলে হয়তোবা আমাদের বিভিন্ন ধরনের সময় নষ্ট হয়, এই দিকটা আর কি আপনারা বিবেচনা করবেন। বাচ্চারা যাতে তাদের যাতে সৃজনশীল মন মানে তো স্কুলে যে তোমরা আসো, তোমরা জানো, তোমরা দেখো, কিন্তু এখন তো সবাই জানে, শরীর জানে সমকাল কি। পটুয়াখালীতে কিছু একটা হলে শরীরের বিভিন্ন, এখন তো ফেসবুকে অনেক সমালোচনা হয়, সেখানে দেখা যায় শরীরটা, এখানে তো অনেক পত্রিকা আছে, কিন্তু শরীরের যে অবস্থা। আজকে আমরা সুন্দর একটা পৃথিবীতে বসবাস করি। এই যে গরম লাগছে, ফ্যান ঘুরছে, এটা তো বিজ্ঞানের অবদান নাকি? তো বিজ্ঞানী কিন্তু এই পৃথিবী যে আরো দীর্ঘায়িত হবে, এর চেয়ে আরো সমৃদ্ধশালী হবে, তা কিন্তু বিজ্ঞানকেই দিতে হবে। আমরা ইতিহাস বানাই, ইতিহাস করি, রাজাদের ইতিহাস, বাদশাদের ইতিহাস, শাসনকর্তাদের ইতিহাস, অনেক বর্বরচিত রাজাদের ইতিহাসও আমরা মুখস্থ করে ফেলি। কিন্তু যিনি এই বিদ্যুৎটা আবিষ্কার করলেন, যেই বিদ্যুতের জন্য আজকে সারা পৃথিবী তথ্য সমৃদ্ধশালী এই পৃথিবী হয়েছে এবং একটা সুখকর পৃথিবী, একটা বাসযোগ্য করে তুলছে, তার বেশি অবদান কিন্তু এই বিদ্যুৎ। সে কে আবিষ্কার করেছে? আমরা তার নামে মিলাদ করি, তার নামে প্রার্থনা করি, আমরা কি তার কথা স্মরণ করি? আমরা করি না। কিন্তু সেই কিন্তু আমাদের এই অবদানটা রেখেছে। আমাদের পৃথিবীর সভ্যতার প্রথম যে জায়গাটা, সেটা হলো এই যে আমাদের কাপড় পরাটা, না, এই যে বস্ত্র, এই যে বস্ত্র, এটা যার মাথা থেকে আসলো, সেই কিন্তু আমাদের প্রথম সভ্যতার রূপ দিয়েছে। কে তা আমরা জানি? আমরা জানি না। কিন্তু এই পৃথিবীকে যদি আমাদের দীর্ঘায়িত করতে হয়, এই পৃথিবী যদি বাসযোগ্য রাখতে হয়, তাহলে আমাদের বিজ্ঞানের বিকল্প নেই। সে কারণে এই প্রতিযোগিতার আয়োজন যারা করেছেন, আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। কারণ বিতর্কের মধ্য দিয়ে আসলে আমরা তথ্য সমৃদ্ধ একটা বিষয় পেয়ে যাই। কারণ আমি পক্ষে বললাম, আরেকজন বিপক্ষে বললো, তখন কিন্তু বলতে বলতে গিয়ে আমরা একটা নির্যাসটা যে বেরোলো, সেটা থেকে আমরা কিছু না কিছু একটা নতুন কিছু পেয়ে যাই। তো বিজ্ঞানের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে এবং আমাদের যে যারা এই
আজকে বিষয়বস্তু ছিল বিজ্ঞান, কিন্তু সমকাল যে কাজটা আমাদের সাথে করেছে সেটা হলো কি আমাদের উন্নতির স্টেপে বিতর্ক যে ডিবেট, এই ডিবেটের একটা পর্যায়ে বসিয়ে দিয়ে আমাদের মধ্যে থেকে কিছু ভালো জিনিস সে ক্রয় করে নিচ্ছে এবং আমাদের সমাজ উপকৃত হচ্ছে। আমরা ছোটবেলায় দেখেছি বিতর্ক অনুষ্ঠান স্কুলে লেগেই থাকতো, কন্টিনিউয়াস, এক সেকশনের সাথে আরেক সেকশন, এক বিভাগের সাথে আরেক বিভাগ, এক স্কুলের থেকে অন্য স্কুল। কিন্তু দেখা যায় বর্তমানে এটার পরিমাণ কমে গেছে, কিন্তু এই সমকাল এটার ধারাবাহিকতা এখনো ধরে রেখেছে। এই জন্য আমরা কৃতজ্ঞ সমকালের প্রতি। আসি বিজ্ঞানের কথা, কিছু প্র্যাকটিক্যাল কথা বলি। সেদিনকার পাসপোর্ট করতে গিয়েছি আমি, আমার টোটাল ফ্যামিলি। তখন আমার ওয়াইফের নামে একটা ভুল আছে, যেটা সার্টিফিকেটে একটা অক্ষর নাই। যখন আমি দেখলাম আমার পাসপোর্ট এন্ট্রি করলো, তখন দেখলাম পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের জন্ম নিবন্ধনের সাথে আমাদের মেট্রিকের সার্টিফিকেট লিঙ্ক হয়ে গেছে সব। এই যে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা, এটা কি? তার মানে কোনো জায়গায় কোনো মানুষের ভাগ দেওয়ার আর কোনো স্টেপ থাকতেছে। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, আমরা যে অডিট, আমরা ব্যবসা ভিত্তিক কথা বলি, অডিট রিপোর্টের ক্ষেত্রে 15 ফেব্রুয়ারির পরে একটা অধ্যাদেশ আসলো, মানে আমাদের সমুদ্র এ পর্যায়ে ফলাফল ঘোষণা করবেন জনাব মুফতি সালাউদ্দিন, জেলা প্রতিনিধি দৈনিক সমকাল ও জেলা সমন্বয়ক সমকাল শহীদ সমাবেশ পটুয়াখালী। আমি তাকে অনুরোধ করছি ফলাফল ঘোষণার জন্য। ধন্যবাদ উপস্থাপিকা। আজকে আমাদের আমরা শেষ, কারণ আমি আজকে একটা পর্ব বাদে আর প্রত্যেকটা পর্বই কিন্তু একেবারে মাঠে একটা খুব মানে 3-4 এরকম ডিফারেন্স হয়ে যায় সবাই, কিন্তু একটা পর্ব অনেক ডিফারেন্স ছিল। আর এগুলো সবই কিন্তু সেম ক্যাটাগরি চলে আসে। আমি বলছি ভালো করছি, খারাপ করছি আমি জানি না, তবে সবাই সমান্তর আলের এবার তাত্ত্বিকগুলো ছিল। যাই হোক, আজকে এই বিজয় অর্জন করেছেন শেরেবাংলা বালিকা বিদ্যালয়, অর্থাৎ চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছেন অর্থাৎ আমাদের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সৃজনী বিদ্যালয়। নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের দলনেতা চাঁদনি দেবী। আমি এখন আমাদের প্রথমে আমি রানার্স আপ দলকে আহ্বান জানাবো, দলনেতা এবং তার আছেন তার সঙ্গে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে পুরস্কার এবং তাদের সনদপত্র গ্রহণ করার জন্য। যে 3 জন ছিল